বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি দুটি অংশে বিভক্ত, 13-1, 13-2। 13-1 সমান্তর ধারা এবং 13-2 গুণোত্তর ধারা। আজকে আমরা 13-1 সমান্তর ধারার সূত্রাবলী এবং এই সূত্রাবলী প্রয়োগ করে অনুশীলনের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করব এবং আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। সমান্তর ধারা বা ধারা এটি ব্যাখ্যা করার আগে আমাদেরকে একটি সংজ্ঞা ভালোভাবে জানতে হবে। সংজ্ঞাটি হচ্ছে অনুক্রম। অনুক্রম কি? বলা হচ্ছে যে কতগুলো রাশিকে বা কতগুলো সংখ্যাকে যদি আমি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে যদি এমনভাবে সাজাই যে সংখ্যাগুলো প্রত্যেকটি সংখ্যা তার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সাথে একটি সম্পর্ক বজায় রাখে, তবে রাশিগুলোর বা সংখ্যাগুলোর সেটকে বলা হবে অনুক্রম বা সিকোয়েন্স। আমরা একটা উদাহরণ দিলে এটি স্পষ্ট বুঝতে পারবো। 2, 4, 6, 8 এর পরের সংখ্যাগুলো কত? খুব সহজে বলা যাবে, কারণ এখানে 2, 4, আমি যদি 4 ধরি, 4-এর পূর্বে 2 আছে, ব্যবধান 2। 4-এর পরে 6 আছে, ব্যবধান 2। আবার এখানে যে যদি আমরা 6 ধরি, 6-এর পূর্বে আছে 4, পরে আছে 8, তাইলে 6-এর আগে ব্যবধান 2, পরে ব্যবধান 2, অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রেই 2 ব্যবধান রয়েছে। তাইলে প্রত্যেকটি সংখ্যা তার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সাথে 2 করে ব্যবধান রয়েছে। এটি একটা অনুক্রম। এভাবে আরও অনেকগুলা অনুক্রম থাকতে পারে। আমরা আগেই বলছি যে যদি কতগুলো রাশিকে বা সংখ্যাকে একটি বিশেষ নিয়ম অনুসারে ক্রমান্বয়ে যদি আমি এমনভাবে সাজাই যে প্রত্যেকটি সংখ্যা বা রাশি তার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সাথে একটি সম্পর্ক বজায় রাখে, সেটি হবে একটা অনুক্রম বা সিকোয়েন্স। এখন বলা হচ্ছে যে আমি যদি 2, 4, 6, 8 বলি, তুমি অনায়াসে বলতে পারবা পরের টেপে 10, 12, 14 এরকমভাবে, কারণ তুমি জেনে গেছো যে এই সংখ্যাগুলো কীভাবে পূর্ব এবং পরবর্তী পদের সাথে সম্পর্ক বজায় আছে। তো বলা হচ্ছে যে অনুক্রমের যে পদগুলোর থাকবে সেই পদগুলোর মাঝে কমা চিহ্ন ব্যবহার করা হবে এবং এই অনুক্রমের পদসংখ্যা হবে অসীম। আবার বলছি যে অনুক্রমের যে পদগুলো থাকবে সেগুলোকে আমরা কমা দিয়ে লিখব এবং এর যে পদসংখ্যা হবে অসীম পর্যন্ত। তা আমরা অনুক্রম বা সিকোয়েন্সের ধারণা নিলাম। এবার আমাদের ধারার সংজ্ঞা। ধারা কি বা ধারা কাকে বলে? একটু আগে যে আমরা অনুক্রমের সংজ্ঞা দিয়েছি, সেখান থেকে আমরা ধারার সংজ্ঞাটা নিয়ে নেব। বলা হচ্ছে যে অনুক্রমের যে পদগুলো থাকবে সেগুলো আমরা ওখানে কমা দিয়ে ব্যবহার করেছিলাম, আর অনুক্রমের পদগুলোকে যখন আমরা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করব তখন এটি হয়ে যাবে একটি ধারা। যেমন একটু আগে আমরা অনুক্রম হিসাবে নিয়েছিলাম 2, 4, 6, 8, 10, 12। এখন এই কমাগুলো উঠে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে দেই তাহলে এটি হয়ে গেল একটা ধারা। এই জন্য বলা হচ্ছে যে অনুক্রমের পদগুলোকে যদি আমি প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করি তাহলে এটিকে একটি ধারা বলা হবে। তো যে কোনো এই অনুক্রমকে আমরা প্লাস চিহ্ন দিলেই এটি একটি ধারায় রূপান্তরিত হবে। এবার আমরা জানব যে ধারা কয় ধরনের রয়েছে, ধারার প্রকারভেদ। বলা হচ্ছে ধারা প্রথমত যে এটি 2 ধরনের হতে পারে। 1 সসীম ধারা, 2 অসীম ধারা। সসীম ধারা কেমন হবে?
বলা হচ্ছে যে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি 2, 4, 6 এভাবে 100 পর্যন্ত। তাহলে এই ধারাটির শেষ পদ আছে, অর্থাৎ যে ধারার শেষ পদ বা পদসংখ্যা নির্দিষ্ট তাকে বলা হবে সসীম ধারা। এরকম আরেকটা উদাহরণ হচ্ছে 2, 4, 8, 1024। এটি একটি সসীম ধারা, কারণ এর শেষ পদ রয়েছে বা পদসংখ্যা নির্ণয় করা যাবে। আবার বলা হচ্ছে যে যেমন 2, 4, 6 চলমান, এর শেষ পদ নাই, তাহলে যে সকল ধারার পদসংখ্যা নির্দিষ্ট না, শেষ পদ নাই, সেগুলো হচ্ছে অসীম ধারা। এবং আমি আরেকটা উদাহরণ দিতে পারি। তো এগুলো হচ্ছে সসীম ধারা আর অসীম ধারা। তাহলে ধারা দুই ধরনের, সসীম ধারা আর অসীম ধারা। আবার বলা হচ্ছে যে সসীম ধারা আবার দুভাগে বিভক্ত। 1 সমান্তর ধারা, 2 গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এই অধ্যায়টা হচ্ছে সসীম ধারা নিয়ে। তো সসীম ধারা দুই ধরনের, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। তো প্রথমত বলা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিলাম এখানে 2 + 4 + 6 প্লাস ডট আপ টু কত 100 পর্যন্ত 100। তো এখানে আমি একটু বিষয় খেয়াল করি যে এই যে আমি যদি একটা সংখ্যা ধরি পদ, যেন 4, এই 4 সংখ্যাটিকে বিবেচনা করলে তার পূর্ববর্তী পদ হচ্ছে 2। তাহলে এই 4 সংখ্যার পূর্ববর্তী সংখ্যার যে 2 আছে, এর সাথে ব্যবধান 2, পার্থক্য 2। আমি যদি 6 ধরি, তার পূর্ববর্তী সংখ্যাটা হচ্ছে 4, পার্থক্য 2। মানে প্রথম ক্ষেত্র পার্থক্য 2, দ্বিতীয় ক্ষেত্র পার্থক্য 2। এভাবে বলা হচ্ছে যে যদি কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান থাকে। আবার বলছি, যদি কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকে, এটির নাম হচ্ছে সমান্তর ধারা। এখানে খেয়াল করে দেখে আবার আমরা যে এই 4 আর 2 ব্যবধান 2, 6 আর 4 ব্যবধান 2, সুতরাং এটি প্রতি ক্ষেত্রে ব্যবধান 2, সুতরাং এটি একটি সমান্তর ধারা। এরকম আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে 5, 8, 11 আপ টু 383। তো এখানে যদি আমি দেখি 8 এর পূর্ববর্তী পদ 5, ব্যবধান হচ্ছে 3, 11 এর পূর্ববর্তী পদ 8, ব্যবধান 3। তো এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ব্যবধান পার্থক্য একই রয়ে গেল। তো এই কারণে এটি একটি সমান্তর ধারা। আমরা যদি তাকাই তাহলে দেখব যে এখানে যদি আমি হিসাব করি যে 4 আর 2 তার ব্যবধান হচ্ছে 2। আবার যদি আমি হিসাব করি যে না 8 ধরবো, 8 এর পূর্ববর্তী পদ 4, পার্থক্য হচ্ছে 4। তাহলে আগের পার্থক্য হচ্ছে 2, এখন পার্থক্য হলো 4। তাহলে এটার পার্থক্যগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল। এরকম যদি পার্থক্য সমান না থাকে, এটাকে সমান্তর ধারা বলা যাবে না, এটি গুণোত্তর ধারা হয়ে যাবে। তো একটা গুণোত্তর ধারা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের যে অনুপাত, সেটা কিন্তু সমান থাকবে, মানে ভাগফল সমান থাকবে। যেমন 4 ধরলে তার পূর্ববর্তী পদ হচ্ছে 2, 4 এবং 2 এর ভাগফল হচ্ছে 2। 8 এবং তার পূর্ববর্তী পদ হচ্ছে 4, ভাগফল হচ্ছে 2। 16 এবং তার পূর্ববর্তী পদ হচ্ছে 8, ভাগফল 2। তার মানে এখানে প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হবে। ভাগের আরেক নাম হচ্ছে আমাদের অনুপাত। তার মানে যে ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সব সময় সমান থাকে, এটি হবে গুণোত্তর ধারা। হ্যাঁ, ওইটা হচ্ছে অন্তর সমান, তাই সমান্তর ধারা। আর এটা হচ্ছে অনুপাত সমান, তাই এটা হবে গুণোত্তর ধারা। তো পরীক্ষার সময় আমাদের যখন ধারাগুলো আসে, তখন আগে চিহ্নিত করতে হয় যে এটা কোন ধারা। কারণ সমান্তর ধারা নির্ণয়ের ক্ষেত্রে, সমান্তর ধারার সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে তার জন্য এক ধরনের সূত্র, আর গুণোত্তর ধারার জন্য আরেক ধরনের সূত্র। তাই পরীক্ষার সময় আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটি কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। এই জন্য বুঝতে হবে যে কোনটি সমান্তর, কোনটি গুণোত্তর। তো সমান্তর ধারা নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে 13.1 এবং গুণোত্তর ধারা আলোচনা করা হয়েছে 13.2। এবার সমান্তর ধারা কাকে বলে আমরা একটু আগে বলে গেছি, যে ধারার কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। উদাহরণস্বরূপ আমরা বলছি এরকম প্রতি ক্ষেত্রেই, যেমন 4 এবং 2 এর অন্তর সমান,
এবং 4 এর অন্তর সমান, 8 এবং 6 এর অন্তর সমান। তেমনি করে আমি যদি এই উদাহরণটা খেয়াল করি, প্রতি ক্ষেত্রেই অন্তর সমান হচ্ছে। সুতরাং এই দুটা হচ্ছে সমান্তর ধারার উদাহরণ। আমরা এখন এই সমান্তর ধারার জন্য প্রয়োজনীয় যে সূত্রাবলী আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু ধারা নিলাম। তো বলা হচ্ছে যে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথমে যে পদটা থাকবে তার নাম হবে প্রথম পদ এবং তাকে প্রকাশ করতে হবে এ প্রতীক দিয়ে। তো সমান্তর ধারার প্রথম পদ এ, এবং যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের যে পার্থক্য ডিফারেন্স মানে অন্তর, তাই সাধারণ অন্তর প্রতি ক্ষেত্রে যেহেতু অন্তর সমান থাকবে তাই এর নাম হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর হলো ডি। শেষ পদ এখানে যে 383 আছে এটা শেষ পদ, পি বা কেউ ইচ্ছা করলে এল দিয়েও প্রকাশ করতে পারে, কোনো সমস্যা নেই। পদসংখ্যা অর্থাৎ যেহেতু এটি সসীম ধারা তার নির্দিষ্ট পদ থাকবে এবং কতটা পদ আছে সেই পদ সংখ্যাটা হচ্ছে এন। আমরা এখন এই ধারাটা দিয়ে খেয়াল করি 5। আমরা চেষ্টা করব যে এই ধারাটির প্রত্যেকটি পদকে প্রথম পদের সাথে তুলনা করতে। তো এখানে 5 এর 5 লিখলাম, 8 হচ্ছে প্রথম পদের সাথে 5 যোগ 3, হ্যাঁ 5 যোগ 5 প্লাস 3। এরপরটা 11 লিখতে পারি আমরা 5 প্লাস 6, 14 লিখতে পারি আমরা 5 প্লাস 9। এইভাবে আমরা লিখতে পারি এটাকে। আমি অর্থাৎ প্রথম পদের সাথে মিলিয়ে লিখলাম। এখন প্রথম পদকে কি ধরছি আমরা, বলছি এখানে যে প্রথম পদকে আমরা ধরছি এ, তাহলে 5 হলো এ, তাহলে প্রত্যেকটি 5-এর পরিবর্তে আমি এ বসিয়ে দিই। এ প্লাস এ প্লাস 3 প্লাস এ প্লাস 6 প্লাস এ প্লাস 9 এভাবে চলবে। এখন এ তো হয়ে গেল। আমরা দেখতেছি যে এই ধারাটার মধ্যে অন্তর হচ্ছে 3, প্রতি ক্ষেত্রে 3 অন্তর। তো এই অন্তরটাকে প্রকাশ করি আমরা ডি দিয়ে। তাইলে আমরা এখন যে সংখ্যাগুলো বাকি আছে সেগুলোকে অন্তরের সাথে তুলনা করি। তাহলে এ থাকলো, এটা 3টা হচ্ছে আমার অন্তরের সমান মানে ডি, এ প্লাস ডি। এটা হচ্ছে অন্তরের দ্বিগুণ, হ্যাঁ অন্তর যেহেতু 3 দুগুণে 6, এটা হবে এ প্লাস টুয়াইস ডি। এটা হচ্ছে অন্তরের 3 গুণ, এ প্লাস থ্রাইস ডি। এভাবে প্রকাশ হয়ে গেল। এইটা হচ্ছে সমান্তর ধারার জন্য একটা সূত্র হচ্ছে যে এ প্লাস ডি প্লাস এ প্লাস টুয়াইস ডি প্লাস এ প্লাস থ্রাইস ডি। এখন আমি এই সূত্রটা মনে রেখে যে কোনো একটা সমান্তর ধারা তৈরি করতে পারবো যদি আমি এ এর মান এবং ডি এর মান বসিয়ে দিই। ইচ্ছা করে আমি ধরলাম এ এর মান 5, ডি এর মান 3, তাহলে এইরকম একটা ধারা তৈরি করা সম্ভব, সমান্তর ধারা। এখন একটা বিষয় খেয়াল করি আমরা, এই অধ্যায়ে দুটো সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এনতম পদ মানে একটা নির্দিষ্ট পদ। আমি এখানে যে মনে করো যে 5, 8, 11, 14, এখানে এই 14টা হচ্ছে 1, 2, 3, 4 নম্বর পদ। তো এরকম আমাকে বলতে পারে ধারাটির সপ্তম পদ কত, আমার ধারাটির 30তম পদ কত, 17তম পদ কত। তার জন্য একটা সূত্র আমাদের তৈরি করতে হবে। আমরা এখন সেই সূত্রটাকে বের করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখি, প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস টুয়াইস ডি, চতুর্থ পদ এ প্লাস থ্রাইস ডি। প্রত্যেকটি পদের মধ্যে কিন্তু এ আছে, তাহলে আমি যে কোনো পদ বাই করতে চাই না কেন, আমি যদি 20তম পদ বাই করতে চাই তো আগে এ লিখতে হবে, হ্যাঁ 50তম পদ বাই করতে হলে আমার আগে এ লিখতে হবে। তো এখন একটু খেয়াল করে দেখি, এটা এ প্লাস থ্রাইস ডি, এটা কয় নম্বর পদ, 1, 2, 3, 4। তাহলে আমি লিখতে পারি যে ধারাটির চতুর্থ পদ হচ্ছে আমার এখানে এ প্লাস থ্রাইস ডি। তো এখন এ পদ সংখ্যা হলো এটা 4 নম্বর পদ, কিন্তু ডি হচ্ছে 3টা। তো পদ 4, ডি 3, তাহলে 1 কমে গেল। তার মানে 4 নম্বর পদ হলে 4 থেকে 1 মাইনাস করলে হবে 3D। এটা মিলে গেল না? আবার বলছি, আমার এখানে চতুর্থ পদ হচ্ছে এ প্লাস থ্রাইস ডি, কিন্তু আমার কথা হলো যে প্রত্যেকটি পদের মধ্যে কিন্তু এ আছে। তো আমার চতুর্থ পদের মধ্যে এ আছে, কিন্তু ডি 4টা না হয়ে হয়েছে 3টা। এর কারণটা হচ্ছে প্রথম পদের কোনো অন্তর নাই, তাই প্রথম পদ থেকে ডি শুরু হতে পারে নাই, দ্বিতীয় পদ থেকে শুরু হয়েছে প্রথম ডি। তাই এই জন্য যে কোনো পদ বাই করি না কেন ওখানে গিয়ে একটা ডি কম হয়ে যাবে। তেমনি করে দেখি আমরা তৃতীয় পদ যদি বাই করি তাহলে এ প্লাস টুয়াইস ডি। তো তৃতীয় পদ বলছে ডি হয়েছে 3 থেকে 1 বিয়োগ দেওয়া 2।
এরকম যদি দ্বিতীয় পদ বাই করি তাহলে 2 থেকে 1 বাদ দিয়ে 1d হবে। ঠিক তেমনি করে আমি যদি বলি ধারাটির 20তম পদ কত হবে, তাহলে নিশ্চয়ই a প্লাস 20d হবে না, কারণ 20তম পদ বললে d এর সংখ্যা হবে 20 থেকে 1 কম, সুতরাং a প্লাস হবে 20 মাইনাস 1 ইন্টু d। তেমনি করে যদি বলি nতম পদ কী হবে, এটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যে কোনো পদ বাই করতে চাই না কেন, যততম পদ বাই করবো d হবে তার থেকে একটা কম। এই জন্য আমরা nতম পদ বলছি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এই অধ্যায়ের মধ্যে, সুতরাং এই সূত্রটাকে আমাদের মনে রাখতেই হবে। আমরা যেহেতু ডান দিকে এই সূত্রগুলো লিখতেছি তাই এখানে স্থান দিলাম যে এই অধ্যায়ে আমরা একটা সূত্র পাইলাম nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যেভাবে রাখি না কেন এটা খেয়াল রাখতে হবে। এবার আমরা এই যে nতম পদ বাই করলাম তার একটা প্রয়োগ দেখি। তো আমাকে বলা হলো যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারাটির 15তম পদ কত। তো আমি তো জানি যে nতম পদ হচ্ছে আমার a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সুতরাং আমার 15তম পদ হবে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু a প্লাস 14d। এখন আমি যদি a এর মান, a মানে প্রথম পদ 5 বসাই দেই, 14 থাকলো আর d ব্যবধান অন্তরটা হলো 3 বসাই দিলাম, 3 14 42 আগে 5 47 বা 47। খুব সহজেই আমার এই সূত্র প্রয়োগ করে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে আমার ধারাটা দিয়ে বললো ধারাটির কোন পদ 383। আগেটা ছিল 15তম পদ নির্ণয় করা, 17তম পদ নির্ণয় করা, এখন বলছে যে পদের মানটা দিয়ে দিয়েছে এই যে 383। এইভাবে সিরিয়ালে আসলে যেমন 14 কয় নম্বর পদ, 1 2 3 4 নম্বর পদ, তাহলে 383 কত নম্বর পদ, যেহেতু পদ ব্যয় করতে বলছে আমাকে ওই একই সূত্র ব্যবহার করতে হবে। তো এখন আমরা লিখতে পারি ধরি nতম পদ 383, কারণ আমরা জানি না এটা কততম পদ। যখন বলবে কোন পদ তাহলে ধরিটা nতম পদ হচ্ছে 383 ধরলাম, সেখান থেকে nতম পদের সূত্রটা আমরা বসাইলাম আর ইকুয়াল দিয়ে লিখলাম 383। সেখানে এখন ক্যালকুলেশনের পালা। এর মান হচ্ছে এখানে 5, n মাইনাস 1 রয়ে গেল, ডি এর মান হচ্ছে এখানে 3 বসিয়ে আমি এখন শুধু হিসাব করবো আর কিছুই না, গুণ করে দিলাম 3 দিয়ে 383। এরপরে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, ট্রাইসেন ইকুয়াল হলো 383 বা ট্রাইসেন থাকলো 2 ওই পাশে মাইনাস হয়ে যাবে 381। এরপরে 3 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে n ইকুয়াল টু 127, অর্থাৎ 127তম পদটা হচ্ছে আমার 383। এইভাবে আমরা এই অধ্যায়ের মধ্যে যখন গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, সেখানে পদ জানতে চাইলে কোন পদ ব্যয় করতে বলে আমরা nতম পদের সূত্র ব্যবহার করে সমাধান করে ফেলব। এখন আমাদের এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রয়ে গেছে বাকি আরেকটা সূত্র, একটা মাত্র সূত্র বাকি আছে আমাদের, এটি হচ্ছে সমষ্টি নির্ণয়। এখানে a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে এটি একটি সমান্তর ধারা। তো আমার ধারাটার মধ্যে যতগুলো পদ থাকবে সবগুলা পদ, যেহেতু এটা সসীম ধারা, সবগুলা পদ 10টা পদ, 20টা পদ, 30টা পদ, 50টা পদ, এই পদের সমষ্টি কত হবে তা নির্ণয় করতে হবে। যেমন আমরা যদি বলে 1 প্লাস 3 প্লাস 5, তো এইগুলো সহজ যোগ করা যাবে, হ্যাঁ যোগ করলে হয়ে যাবে। কিন্তু যখন বলবো আমাকে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস আপ ডট 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 আপ টু 101 মানে 101, তখন এতগুলা সংখ্যা যোগ করা ক্যালকুলেটর সম্ভব? মোটেই না। তার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন। আমরা এখন সেই সমষ্টি সূত্রটাকে বের করার চেষ্টা করব। তা আমি যেই লেখাটা লিখছি সেটা হচ্ছে সমান্তর ধারার একটা সূত্র। সুতরাং আমরা লিখতে পারি সমষ্টি হলো এস সামেশন এস ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d দিলাম বা যাই দিলাম, ডট দিয়ে বুঝালাম যে আরও এখন পদ থাকবে। যেহেতু সসীম পদ মানে সসীম ধারা, তাহলে শেষ পদ থাকবে। আমরা শেষ পদ আবারও দেখছি, শেষ পদ ধরে নিয়েছি পি। যে শেষ পদ পি, এই পর্যন্ত এ থেকে শুরু করে এই পি পর্যন্ত যতগুলো পদ আছে তাদের সমষ্টি বের করতে হবে। একটু খেয়াল করো, তা যদি শেষ পদ পি হয় তার আগেরটা কী হবে, আগের পদটা কী হবে? আচ্ছা, এটা বোঝা খুব সহজ। যেমন আমি বলছি পি মাইনাস ডি, এখন বলতে হবে কীভাবে পি মাইনাস ডি। একটু খেয়াল করি, আমি যদি এরকম একটা ধারা লিখি 383, যদি বলি তার আগের পদটা কত, তাহলে তুমি নিঃসন্দেহে খেয়াল করবা 5 8, এখানে
3 ব্যবধান, 8 11 3 ব্যবধান, 11 14 3 ব্যবধান, তার মানে 3 করে ব্যবধান আছে। তাহলে এখানে 383 যদি হয়, নিঃসন্দেহে তার আগেরটা হবে 3 ব্যবধানে কমে গিয়ে 380। তার মানে কি, কত কমাইলাম? 3 কমাইলাম। 3 কি? 3 ছিল ব্যবধান, অন্তর, মানে ডি, ডি বাদ দিয়ে দিচ্ছি। এই কারণে আমরা শেষ পদ পি লিখলে তার আগেরটা হবে পি মাইনাস ডি। তার আগেরটা কী হবে? এটা হবে পি মাইনাস টুয়াইস ডি, কারণ শেষ পদ থেকে অন্তরের দ্বিগুণ কমে যাবে এখানে। হ্যাঁ, যেমন তার আগেরটা হবে কত? 3 কমে গেল 377। তো 377 এখান থেকে কত কমে গেল? 6। তো 6 কমে গেলে অন্তরের দ্বিগুণ কমে গেল, এই জন্য আমরা পি মাইনাস টুয়াইস ডি লিখলাম। তাহলে আমরা এখান দিয়ে লিখলাম 3টা পদ, এদিক দিয়েও 3টা পদ লিখলাম। এটা হচ্ছে সমীকরণ নং 1। এখন আমরা যে কাজটা করব, এই যে 1 নং এর যে পদগুলো আছে আমরা বিপরীত ক্রমে সাজাবো। অর্থাৎ এস ইকুয়াল বিপরীত ক্রমে হচ্ছে পদগুলো শেষ পদটা আগে লিখবো। শেষ পদ আছে পি, পি আগে লিখলাম। এরপর আছে আমাদের পি মাইনাস ডি লিখলাম। এরপর আছে আমাদের পি মাইনাস টুয়াইস ডি, তাও লিখলাম। এরপর ডট লিখলাম। এরপর আছে এ প্লাস টুয়াইস ডি লিখলাম। এ প্লাস ডি লিখলাম। এরপরে এ। এটা হচ্ছে আমাদের সমীকরণ নং 2। লেখার পরে এখন আমরা 1 এবং 2 যোগ করে দেব। হ্যাঁ, 1 এবং 2 যদি যোগ করি, এবার দেখো যে এস এবং এস যোগ করলে হবে টুয়াইস এস, এবং এ আর পি যোগ করলে এ প্লাস পি। আবার যখন এ প্লাস ডি আর এ প্লাস ডি যোগ করব, তখন এই প্লাসের ডি আর মাইনাসের ডি বাদ হয়ে যাবে, কাটা যাবে, থাকবে এ আর পি, যোগ করলে হবে এ প্লাস পি। তেমনি করে এ প্লাস টুয়াইস ডি আর পি মাইনাস টুয়াইস ডি কাটা গিয়ে থাকবে এ প্লাস পি। তেমনি করে এখানে আমি যখন এই অংশটা করব, পি মাইনাস ডি টুয়াইস ডি এ প্লাস টুয়াইস ডি, তো যোগ করলে টুয়াইস ডি কাটা যাবে, থাকবে এ প্লাস পি। এমনিভাবে এ প্লাস পি থাকবে আবার এ প্লাস পি। হ্যাঁ, যোগ করলাম। এইবার বা টুয়াইস এস ইকুয়াল, এখানে এ প্লাস পি কতগুলো আছে আমি জানি না। এখন একটা হিসাব করি। এখানে যদি বলে যোগ করলে কত হবে, তো তোমরা কিন্তু যে কাজটা করো, কি করো, 1 2 3 4 5, তো 5 দিয়ে গুণ দিয়ে বলে দাও, এই যেমন এইভাবে লেখো। আমি কিন্তু বলছি যোগ করতে, তোমার তাড়াতাড়ি করতে গিয়ে একই সংখ্যা যেহেতু তোমার গণ কয়টা আছে, তো এখানে গুণে যতটা হয় তত দিয়ে 3কে গুণ করে দিচ্ছ, হয়ে গেলো 15। খুব সহজে বলতে পারো। ঠিক তেমনি করে যদি বলে এরকম, এটা এখানে কত হলো, তুমি গণ 1 2 3, 3টা 4 আছে, 3 × 4 ইকুয়াল হলো 12। তো ঠিক তেমনি করে এখানে যদি এ প্লাস পি এরকম থাকতো 1 2 3টা, তো 3 × এ প্লাস পি। তো এখানে যেহেতু তুমি দেখলে বলবা 1 2 3 4 5 6, না 6টা না, আমি ডট দিছি, এখানে আরও অনেকগুলো আছে। তো কয়টা আছে এখানে জানি না, n সংখ্যক। এখানে n সংখ্যক এ প্লাস পি আছে, তাহলে নিঃসন্দেহে এটা হবে n × এ প্লাস পি। আশা করি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো যে এখানে যত সংখ্যক, যেমন 5টা আছে 5 দিয়ে গুণ দিচ্ছ, 3টা আছে 3 দিয়ে 4 গুণ করছো, এ প্লাস পি 3টা আছে 3 দিয়ে গুণ দিচ্ছ, তেমন এ প্লাস পি যদি n সংখ্যক হয় তাহলে n × এ প্লাস পি। সুতরাং এই পর্যন্ত যোগফলটা হবে আমার n × এ প্লাস পি। একটু খেয়াল করি, এখন আমরা এস এর মান বাই করবো, তো সমষ্টি এস এর মান বাই করবো, তাই এস ইকুয়াল হবে আমার n/2 × এ প্লাস পি। এটি হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি এস ইকুয়াল n/a প্লাস পি। তবে এই সূত্র দিয়ে সমষ্টি বের করতে হলে যা থাকতে হবে তা হলো পদের সংখ্যা উল্লেখ থাকতে হবে, প্রথম পদ থাকতে হবে এবং শেষ পদ থাকতে হবে। কিন্তু সকল ধারার ক্ষেত্রে শেষ পদ থাকে না। তাইলে বোঝা গেল যে সকল সমষ্টি এই সূত্রতে করা যাবে না। সমষ্টি যদি এই সূত্রতে করা যাবে যদি কোনো ধারার প্রথম পদ থাকে এবং পদের সংখ্যা মানে 10টা 20টা 50টা পদের সমষ্টি নির্ণয় করা থাকে, এবং শেষ পদ যদি বলে দেয় বা দেখা যায় যে শেষ পদ আছে, তাইলেই এই সূত্র হবে। কিন্তু আমরা বলছি যে প্রায় এই শেষ পদ থাকে না। তো আমরা কি করব, তার জন্য আমাদেরকে আর একটা সূত্র বের করতে হবে। এটা দিয়ে করবো আমরা, এখন যেটা করছি আমরা শেষ পর্যন্ত এটাকে ফিনিশিং দিয়ে দেব। এখন আমরা তো এস ইকুয়াল টু n/a প্লাস পি বের করছি। এখন একটা কাজ করি, এখানে যে পিটা কি, এখানে পিটা হচ্ছে শেষ পদ। তো পদ বাই করি কোন সূত্র দিয়ে, এই যে পদ সূত্র হলো এইটা। হ্যাঁ, আর এটা কার সূত্র, nতম পদ। শেষ পদ হোক, মধ্যপদ হোক, তৃতীয় পদ হোক, চতুর্থ পদ হোক, 13তম পদ হোক,
আমার যদি এখানে 13টা পদ থাকে তাহলে 13তম পদ হবে পি, মানে শেষ পদ, মানে হচ্ছে আমার শেষ, পি হচ্ছে শেষ পদ, এবং এটা বাই করতে হবে এনতম পদের সূত্র দিয়ে। হ্যাঁ, তাহলে এনতম সূত্র হচ্ছে আমার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাইলে বোঝা গেল কি শেষপর্যন্ত যে আসলে পি এর মান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং পি এর পরিবর্তে আমরা এই এ ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বসিয়ে দিই। তাহলে আমার এস ইকুয়াল টু লেখা ছিল কি এন বাই টু এ লিখলাম প্লাস পি, পি মানে হচ্ছে আমার এই অংশটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইবার এ আর এ যোগ করলে হয়ে যাবে টুয়াইস এ, সুতরাং এস ইকুয়াল হলো এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইটি হচ্ছে আমাদের সমষ্টির আরেকটা সূত্র। এই সূত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাই আমাদেরকে এই অধ্যায়ের যা শিখতে হবে মূলত পক্ষে এই 3টা সূত্র ভালো করে মনে রাখতে হবে, তাইলে আমার এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে কোনো সমস্যা হবে না, একদম সহজেই এগুলো হয়ে যাবে। আমাদের এই অনুশীলনী করার জন্য আর কোনো সূত্রের প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমরা এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রগুলি এক নজর দেখে নিলাম। এখন একটা এই সমষ্টি সূত্র শিখলাম, এটা প্রয়োগ দেখি। এখানে বলছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তো আমরা লিখবো এখানে প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 5, সাধারণত d ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 5 3, আর পদ সংখ্যা এখানে উল্লেখ করে দিয়েছে 10টি পদ, n ইকুয়াল টু 10, এবং সমষ্টি সূত্র হচ্ছে আমাদের n বাই টু ইন্টু এ টুয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন দেখো n এর মান এখানে আছে 10, a এর মান আছে 5, d এর মান 3। হ্যাঁ, আমরা একটা সহজ করে বলছি যে আমি সমষ্টি বাই করি, খেয়াল করো, সমষ্টি বাই করি কিংবা পদ সংখ্যা বাই করি, আমার এন্ডের মান লাগবে, এন্ড মানে হচ্ছে এ এন ডি, এন্ড। হ্যাঁ, কারণ আমাদের এখানে এ লাগবে, এন লাগবে, ডি লাগবে, পদ বাই করতে হলে এ এন ডি লাগবে। এটাই জন্য আমরা সংক্ষেপে বলছি যে সমান্তর দ্বারা শিখতে হলে এন্ডের মান জানো, আগে এন্ডের মান বাই করো, এ এর মান, এন এর মান, ডি এর মান বাই করো, তারপর বাকি সবগুলো মান অনায়াসে বের হয়ে যাবে। তো মানগুলো বসাইলে এখন বাকি কাজ হলো তোমার শুধু ক্যালকুলেশন। এটা আমার ব্যাখ্যা করার কোনো দরকার নাই, তুমি অনায়াসে এগুলোকে করে ফেলতে পারবে। এভাবে আমরা সমষ্টি বের করে নেব। তো বন্ধুরা, এই অধ্যায়ের সূত্রাবলী আরেকবার সারসংক্ষেপ দেখে নেই। সমান্তর ধারা প্রথম পদ এ, সাধারণত ডি, শেষ পদ পি, পদ সংখ্যা এন, এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সমষ্টি এস ইকুয়াল টু এন ইন্টু এ প্লাস পি বাই টু, সমষ্টি এস ইকুয়াল টু এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো বন্ধুরা, চলো আমরা এই সূত্রাবলী প্রয়োগ করে অনুশীলনী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। নাম্বার 5, এখানে একটি ধারা দেওয়া আছে, প্রশ্ন করছে এখানে যে সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। আমরা আগেই বলছিলাম যে এই অনুশীলনী অঙ্কগুলো করার সময় এই যেহেতু ধারা দুই ধরনের আছে, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, তাই আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেটি কোন ধরনের ধারা পড়ছে, সেই ধারার সূত্র প্রয়োগ করে এগুলোকে করতে হবে। তো প্রথমত আমি একটু চেক করে নেই যে আমি রাফে একটু বা মনে মনে হিসাব মিলিয়ে নেব। এখানে দ্বিতীয় পদ -5, দ্বিতীয় পদ থেকে তার মানে যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে পাইলাম কত আমরা, -7, কিংবা -12 থেকে তার আগের পদটাকে আমরা যদি বিয়োগ করি -12 -5 হয়ে গেল -7, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই অন্তর সমান রয়ে গেল। সুতরাং এটি একটি সমান্তর ধারা বুঝে গেলাম। তাই আমাদের শুরুতে লিখতে হবে যে এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ হচ্ছে a = 2 এবং সাধারণ অন্তর d = হচ্ছে -5 -2। আমরা সাধারণত এই সাধারণ অন্তরটা বের করব দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে বিয়োগ করে। আবারও বলছি, দ্বিতীয় পদ ছোট না বড় সেটা দেখার দরকার নেই, আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে সাধারণ অন্তরটাকে আমরা বের করে নেব। তাইলে সাধারণ অন্তর বের করার সাথে সাথেই আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। সাধারণ অন্তর নির্ণয় করতে বলছি, আমরা বের করে ফেললাম। এখন 12তম পদ নির্ণয় করতে হবে। তো 12তম পদ নির্ণয় করতে গেলে আমাকে তম পদের সূত্র আনতে হবে। তম পদ হচ্ছে আমার nতম পদের সূত্র। তো আমরা লিখব যে আমরা জানি nতম পদ = a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমার 12তম পদ বের করতে বলছে, তাই আমি লিখব 12তম পদ = সেভাবে আমরা n এর পরিবর্তে, যেহেতু n এর পরিবর্তে 12 12, আমরা n এর পরিবর্তে 12 বসিয়ে দিয়ে হিসাবটা করে মানগুলো বসিয়ে দেব, যা হয় তাই হচ্ছে আমার
12তম পদের মান। আনসার হবে সাধারণতর -7 এবং 12তম পদ -75। নাম্বার 6 বলা হচ্ছে যে ধারাটির কোন পদ 392। আমরা যেহেতু কোন পদ বলছি, আমরা আগেই বলছি এই ধারার মধ্যে হয় সমষ্টি বের করতে বলবে, না হয় ধারার পদ ব্যয় করতে বলবে। আমরা ওখানে যেই সূত্র দুটো আছে nতম পদ আর সমষ্টি, এই দুটার একটা প্রয়োগ করে ফেলবো। যেহেতু কোন পদ বলছে আমরা nতম পদ নিয়ে ব্যবহার করব। শুরুতেই এটি একটি সমান্তর ধারা, কারণ এখানে হিসাব করে দেখা যায় 8 থেকে 11 3 ব্যবধান, 11 থেকে 14 3 ব্যবধান, 14 থেকে 17 3 ব্যবধান। যেহেতু সবসময় অন্তর সমান সেহেতু এটি একটি সমান্তর ধারা। তাই আমরা শুরুতে লিখব এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 8, সাধারণত d হবে 11 - 8। আমি আবার বলছি যে সাধারণতটা বের করে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করি। দ্বিতীয় পদটা ছোট না বড় দেখার দরকার নেই, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ধরি nতম পদ হচ্ছে 392, যেহেতু আমার পদ বের করতে বলছে কোন পদ বললে আমরা nতম পদে নিয়ে যাব। ধরি nতম পদ 392। এখন nতম পদের সূত্র হচ্ছে আমার a + n - 1 * d = 392 লিখলাম। এখন a এবং d এর মান, যেহেতু আমার কাছে n এর মান নাই, n এর মানটা আমি বের করব, সেহেতু আমি a এবং d এর মানটা বসাই দেব। বসিয়ে দিয়ে এবার যেহেতু d এখানে 3 বসাইছি, আমরা 3 দিয়ে গুণ করে দিলে এই অংশটা পেয়ে যাবো। এরপরে সেখান থেকে ক্যালকুলেট করে 8 থেকে 3 গেলে থাকে 5 আর হলো 3 = 392। 5 ওই পাশে নিয়ে বিয়োগ করলে হয়ে যাবে 387 আর 3 দিয়ে ভাগ করা যাবে 129। সুতরাং 129তম পদ হচ্ছে 392। 7 ধারাটির কোন পদ 301। এটা আমরা অলরেডি করে ফেলছি। এটা 6 এর মতোই হুবহু, কোনো পার্থক্য নেই। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ, অর্থাৎ আগের মতো আমরা হুবহু করে ফেলব। এটির 100তম পদ হচ্ছে 301। আর এই প্রশ্নটি সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দিয়ে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন এসএসসি পরীক্ষা অনেক ধরনের প্রশ্ন হয়েছে। এটি একটি উদ্দীপক। তো আমরা কি দেখলাম, এখানে কোনো সমান্তর ধারা mতম পদ n, nতম পদ m হলে ধারাটির m + nতম পদ কত। আমরা শুরুতে লিখলাম ধরি ধারাটির প্রথম পদ a, সাধারণত d। তো a এবং d যেহেতু বলছে mতম পদ, তাহলে সুতরাং ধারাটির mতম পদ হবে ওই যে mতম পদের সূত্রটা সেখানে বসিয়ে দেবো। n এর পরিবর্তে আমরা m বসিয়ে দেবো, বাস হয়ে গেল mতম পদ। এখন কাজটা হলো এই যে ধারাটির mতম পদ এইভাবে লিখলাম, তো a এখন d দিয়ে গুণ করলে হবে আমার a + md - d। তেমনি করে আমার nতম পদ বের করতে হবে। mতম পদ বের করলাম আর nতম পদ বের করতে হবে। nতম পদ হবে a + n - 1 * d আর গুণ করলে হয়ে যাবে a + nd - d। তো আমি এটা বের করলাম mতম পদ, এটা বের করলাম nতম পদ। সুতরাং mতম পদের মান n বলে দেওয়া আছে, যে mতম পদ হচ্ছে n, তাই আমি লিখলাম ইকুয়াল n। আর nতম পদ বলা আছে m, লিখলাম m। প্রশ্ন থেকে লিখলাম সমীকরণ নং 2। এবার আমরা 1 থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে আমার a এবং a কাটা যাবে, d এবং d কাটা যাবে, থাকবে আমার md - nd আর এখানে থাকবে n - m। এখন যদি আমি এখানে d কমন নেই, থাকে m - n। যেহেতু এটা m - n, এটা উল্টে আছে, তাই আমি সামনে একটা -1 কমন নিলেই আমার এটা হয়ে যাবে n - m। উভয় পক্ষ যখন মিলে গেল, তা m - n m - n উভয় পক্ষ থেকে পরিহার করলে অর্থাৎ ভাগ দিলে d = হয়ে যাবে -1। খেয়াল রাখতে হবে যেহেতু আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব, তোমাদের খাতায় হয়তো লেখা থাকবে, কিন্তু আমার এখানে পৃষ্ঠা পরিবর্তন হলে আমরা হয়তো দেখতে পাবো না। আমাদের মনে রাখতে হবে যে এখানে d এর মান পাইছি আমরা -1। এখন আমাদের প্রশ্ন করছে কিন্তু এখানে m + nতম পদ কত, m + nতম পদ কত। তাইলে আমি লিখতে পারি ধারাটির m + nতম পদ, ওই যে এই nতম পদের সূত্র লিখছি না আমরা, এই nতম পদের সূত্র যখন লিখছি সেখানে n এর পরিবর্তে আমরা বসাই দেব m + n। এই জন্য যে লিখছি আমরা a + m + n - 1 * d। এখন যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব a + md + nd - d। তো আমরা খেয়াল করি আমরা কি পাইছিলাম, ওখানে 1 নং পাইছিলাম এটা, 2 নং এটা এবং d এর মান -1। এটা আমরা রাফ হিসাবে এখানে আনলাম আর কি, যেহেতু আমাদের পৃষ্ঠাটা পরিবর্তন হয়ে গেছে।
তো এখন আমি চেষ্টা করবো এটাকে 1 নং অথবা 2 নংয়ের সাথে মিলিয়ে দিতে। কিভাবে? আমি লিখলাম a প্লাস এম ডি মাইনাস ডি, এই যে a প্লাস এম ডি মাইনাস ডি আমাদের এখানে আছে a প্লাস এম ডি মাইনাস ডি, আর প্লাস এন ডিকে এই পাশে নিয়ে গেলাম। এখন ইচ্ছা করলে আমি 2 নং মিলাতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আমি এই 2 নংয়ে মিলাই দিলেও হবে, 1 নংয়ে মিলাই দিলেও হবে। আমি চেষ্টা করবো 1 নংকে মিলাই দিলে আমি সহজে করে ফেলতে পারবো। তোমরা ইচ্ছা করলে 2 নং দিয়েও করতে পারবে। তো আমি যেহেতু এটাকে সাজিয়ে লিখে এভাবে লিখলাম, এখন a প্লাস এম ডি মাইনাস ডি, এটা 1 নংয়ের মধ্যে মান দেওয়া আছে n, তাই আমি এটা বসে দেবো আমরা n, আর প্লাস প্লাস n এর n আর d এর মান পাইছিলাম আমরা -1 বসিয়ে দিলাম। আবার খেয়াল করি, a প্লাস এম ডি মাইনাস ডি এর মান হচ্ছে n, কারণ 1 নং তার দেওয়া আছে, আর প্লাস n রইল এখানে, আর d এর মান আমরা পাইছি -1 বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করা পালা, তাহলে n মাইনাস n ইকুয়াল 0, সুতরাং ধারাটির m প্লাস n তম পদ হচ্ছে 0। নাম্বার 9, সমষ্টি বের করতে বলছে। তো সমষ্টি সূত্র আমরা বের করে নেব। এটি কোন ধরনের ধারা লিখে নেব আমরা? এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d হবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 2 পাইলাম, আর পদ সংখ্যা n = n, বলছে যে n পদের সমষ্টি। তা যেহেতু আমরা পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, এখানে n না লিখে তারা 10টি পদের সমষ্টি বলতে পারতো, তখন লিখতাম n = 10। তাই যেহেতু বলছে n পদের সমষ্টি, তাই পদ সংখ্যা n = n। সুতরাং সমষ্টি সূত্র আমরা লিখব, লিখে সেখানে মান বসাবো। n এর মান n থাকলো, 2 ইন্টু a এর মান আমরা এখানে পাইছি 1 বসিয়ে দিলাম, n - 1, d এর মান পাইছি আমরা 2 বসিয়ে এখন ক্যালকুলেট করব। n/2, 2 * 2 আর প্লাসের প্লাস, 2 দিয়ে গুণ করলে হবে টুয়াইস এর -2, এই -2 আর +2 কাটা গিয়ে থাকলো আমাদের n/2 ইন্টু টুয়াইস n, আবার এই 2 কাটাকাটি যাবে, ভাগ যেহেতু আছে, গিয়ে থাকবে n ইন্টু n, n²। হয়ে গেলো আমাদের n পদের সমষ্টি হলো n²। নাম্বার 10 বলছে যে 9টি পদের সমষ্টি কত? এটা ওই আগের মতোই, এটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = বের করলাম 8, পদ সংখ্যা n = 9, কারণ এখানে 9টি পদের সমষ্টি বের করতে বলছে। সমষ্টি সূত্র, এখন প্রত্যেকটি মান আছে আমাদের, a n d এর মান সবগুলো আছে, শুধু এখন মানগুলা বসিয়ে দেবো আর আমরা হিসাব করে নেব। 360, 11, এখানে 5 + 11 + 17 + 23 + ... +59 কত? অনেকে বলতে পারে কত মানে কি, পদ না সমষ্টি? বুঝতে পারতেছে এখানে যে সবগুলা যোগ করলে কত হবে। তো সবগুলা যোগ করলে কত হবে? যোগ করা মানে কি? সমষ্টি বের করা। তার মানে এটি থেকে সমষ্টি বের করতে বলা হয়েছে। তো আমি লিখবো এটি একটি সমান্তর ধারা, কারণ হিসাব করে দেখা যায় যে প্রতি ক্ষেত্রে অন্তর সমান। যার প্রথম পদ a = হলো আমার এখানে 5, আর সাধারণ অন্তর d হচ্ছে আমার 6। এখন যেহেতু আমি আগেই বলছিলাম এই সমষ্টি বের করতে হলে n এর মান লাগবে, a n d এর মান লাগবে। আমি a এবং d পাইছি, তাহলে আমি n পাইলাম না। n এর মানটা বাই করা না গেলে সমষ্টি বাই করা সম্ভব না। তো আমরা একটা কাজ করি যে 5 থেকে 59 পর্যন্ত কয়টা পদ আছে বাই করতে হবে, তাই তো? তাহলে 59টা, এখানে 1, এটা হলো 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। 59টা কত নম্বর পদ? যদি হয় 20তম পদ, তাহলে এখানে 20টা পদ থাকলো, তাই না? যদি 59টা যদি হয় 59 যদি হয় 30তম পদ, তাহলে এখান থেকে এখান পর্যন্ত 30টা পদ আছে। তাই এটা কত নম্বর পদ সেটাকে বাই করতে হবে, মানে শেষ পদটা কত নম্বর পদ আমরা জানি না, কারণ এটা কত নম্বর পদ আমরা জানি না। আর যখন না জানবো তখন আমরা এই nতম পদের সূত্র বের করব। তাহলে আমরা ধরে নেই যে এই nতম পদ হচ্ছে 59। আমি আবারও বলছি যে আমাদের পদের সংখ্যা বের করতে হবে 1 2 3 4, এখানে 4টা পদ আছে, তো শেষ পর্যন্ত এটা 59। এটা কত নম্বর পদ সেটা বের করতে হবে। যদি এটা 50 নম্বরের পদ হয়, তাহলে এটা হলো পদের সংখ্যা হলো 50টা। যদি 20তম পদ হয়, তাহলে এই পর্যন্ত 20 পদ হচ্ছে 20টা। এই জন্য আমরা এটা কত নম্বর পদ সেটাকে বের করব। ধরছি nতম পদ = 59। এখন nতম পদ সূত্রটা বসাই দিই আমরা, বসিয়ে দিয়ে =59। এরপরে এখন a এর মান d এর মান তো আমরা পাইছি আগেই, সুতরাং এগুলো বসিয়ে দিই, বসিয়ে দিয়ে লিখলাম 59। এরপরে গুণ দিলে 6 দিয়ে কী হবে, 5 + 6n - 6 = 59। 6n, এখান থেকে 5 আর 6 বিয়োগ করলে -1 = 59, -1 এর পাশে গেলে হলো 60।
আর এন এর মান বের হবে 10। সুতরাং এ এর মান পাইলাম, ডি এর মান পাইলাম, এখন পেলাম এন এর মান 10, অর্থাৎ 10টা পদ আছে এই পর্যন্ত। সুতরাং আমরা সমষ্টি বাই করব। তো সমষ্টির সূত্র হচ্ছে s = n/2 2 a প্লাস n - 1 into d। এখানে শুধু মান বসিয়ে দেব আর হিসাব করব, বাস আমাদের ফল হয়ে গেল 320। অর্থাৎ এই ধারাটির সমষ্টি হচ্ছে 320। এটা কত, মানে তাও সমষ্টি বের করতে হবে। ঠিক একইভাবে সমান্তর ধারা যার প্রথম পদ এইগুলো এত, সাধারণত আমরা বের করছি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। অনেকেই ভুলটা করবে 29 থেকে 25 বিয়োগ দেবে। আমরা আগেই বলছি যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ যেটা বিয়োগ করতে হবে। আর একটু আগে আমি বলে গেছি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে। তো 25 - 29 - 4। তো আবারও একই সমস্যা, এ এর মান ডি এর মান পাইলাম, এন এর মান নাই, তাই সমষ্টি বের করা যাবে না। এন এর মান বের করতে হলে এই শেষ পদটা কততম পদ সেটা বের করতে হবে। ধরি এনতম পদ -23, এরপরে মান আমরা সূত্র বসাইলাম, বসিয়ে ইকুয়াল -23। স্বাভাবিকভাবেই আমরা এটা মান বসালাম, এর মান 29, এন -1 এর ডি এর মান -4। কিন্তু অনেকেই এই ব্র্যাকেটটা দিতে চায় না। খেয়াল করা উচিত যে যদি ব্র্যাকেটটা না দেই তাহলে -4টা আলাদা হয়ে যাবে। -4 দিয়ে কিন্তু আর গুণ বোঝাবে না, তুমি গুণ করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ তুমি যদি ব্র্যাকেট না দাও তাহলে এটা বোঝে n - 1 - 4 বোঝাবে। তাই তুমি যদি পরে গুণ দিয়ে লেখো এটাকে কেউ গ্রহণ করবে না। তাই মাইনাসের মান হলে সেটাই ব্র্যাকেট দিয়ে লেখাই উত্তম। ইকুয়াল -23, এরপরে 29, -4 দিয়ে গুণগুলো হবে -4n, -4 দিয়ে গুণগুলো হবে +4 ইকুয়াল -23। এরপর স্বাভাবিকভাবে আমরা হিসাব করে পাই 29 আর 4 33, -4n ইকুয়াল -23 বা -4n ইকুয়াল এত, বা সেখান থেকে আমরা n এর মান বের করে নেব, n = 14। এবার আমাদের সমষ্টি বের করতে হবে। আমরা জানি যে সমষ্টির সূত্র এটা, মান বসিয়ে দিলাম, এরপরে আমরা ক্যালকুলেশন করব, করে ধাপে ধাপে মানগুলা বের করে নেব। সমষ্টি হলো 42। কোন সমান্তর ধারার 12তম পদ 77 এর প্রথম 23 পদের সমষ্টি কত নির্ণয় করতে বলছে। তো এটা একটা ক্লু যে 12তম পদের মান দিয়ে 23 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ধরি ধারাটির প্রথম পদ এ, সাধারণত ডি। সুতরাং যেহেতু 12তম পদ দেওয়া আছে, ধারাটির nতম পদের সূত্র জানে এটা, তো 12তম পদ হবে আমার এটি। তো লিখতে পারি ইকুয়াল হতে হবে a + 11d। আর এটা বের করছি 12তম পদ, আর 12তম পদের মান দেওয়া আছে 77। সুতরাং শর্ত মতে a + 11b হচ্ছে 77। এখন আমরা এও জানি যে, আমরা সমীকরণ দিয়ে নিলাম এটাকে, আমরা জানি যে প্রথম n পদের সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n - 1 into d। তো বলছে যে প্রথম 23 পদের সমষ্টি, তাহলে 23 যদি লিখি এখানে, তাহলে n এর পরিবর্তে 23 বসিয়ে দিলাম, বাকি সব ঠিক রয়ে গেল। n এর পরিবর্তে 23 ইকুয়াল 23/2 2a, n এর 23 থেকে 1 গেলে থাকে 22d। এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে হবে 23/2 into 2 কমন থাকে a + 11d। এই 2 আর 2 ভাগ কাটাকাটি গেল, থাকলো 23 into a + 11d। a + 11d এর মান 1 নং এ পাওয়া আছে 77। সুতরাং ইকুয়াল লিখতে পারি 23 into 77 1771। পেয়ে গেলাম প্রথম 23টি পদের সমষ্টি। ওইটা আগের মতোই আমরা শুধু একইভাবে করব, যে কারণ 16তম পদ দেওয়া আছে, প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। একেবারে তেমন পার্থক্য নেই, শুধু এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ মান, তাতে কোনো সমস্যা নেই আমাদের। আমরা একইভাবে করব। তাহলে আমরা 16তম পদ বাই করছি a + 15d, এটা মান হচ্ছে -20। এরপরে আমরা বলছি সমীকরণ 1। এরপরে আবার প্রথম n পদের সমষ্টি এত, সুতরাং প্রথম 31 পদের সমষ্টি কত, n এর পরিবর্তে 31 বসিয়ে দিয়ে আমরা এখন 31 থেকে 1 গেলে থাকে কত 30। এখান থেকে 2 কমন নিলে থাকে a + 15d, 2 কমন নিয়ে গেলে a + 15d, 2 কাটা গিয়ে থাকে আমার
31 ইন্টু এ প্লাস এল 15d 31 এ প্লাস 15d এর মানে 1 নং দেওয়া আছে -20 বসিয়ে দিলাম, হিসাব করলে হলো -620 620 15 এখানে একটা ধারা দিয়ে প্রথম n সংখ্যক বলে নাই যে কতটা পদ, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে -144 n এর মান নির্ণয় করতে বলছে। ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 9, অন্তর হচ্ছে -2, প্রথম n পদের যোগফল দেওয়া আছে s n ইকুয়াল কত -44, যে n সংখ্যক পদের যোগফল -144। তো আমরা জানি যে Sn বা n পদের সমষ্টি ইকুয়াল সূত্র হচ্ছে এটা, সমষ্টি সূত্রটা বসাইলাম, বা Sn এর মান দেওয়া আছে এখানে -144 লিখলাম, n/2 লিখলাম, এরপর 2 লিখলাম, a এর মান আছে আমার কত 9 লিখলাম, প্লাস n-1 লিখলাম, d এর মান হচ্ছে -2 তাও লিখলাম। এখন আমরা আস্তে আস্তে হিসাব করি, -144 n/2 আর 9 দুগুণে 18 আর -2 দিয়ে গুণ করলে হবে -2n -1 আছে +2। এবার 18 আর 2 যোগ করলে হবে 20, 18 আর 2 যোগ করে নেব 20 -2n। তো এই 20 -2n থেকে কমন যাবে 2, তাহলে যদি 2 কমন নেই থাকবে 10 n। এবার 2 আর 2 কাটা, থাকবে আমার 144 ইন্টু n ইন্টু 10 n, বা -144 n দিয়ে গুণ দিলে হবে 10n n স্কয়ার। এবার n স্কয়ারকে যদি বামে নিয়ে আসে পড়ি প্লাস হয়ে যাবে, প্লাসের 10n আনলে হবে -10n, আর বাম পক্ষের আগেই রাখলাম আবার, বাম পক্ষের আগে যদি রাখি কোনো চিহ্ন পরিবর্তন হলো না, -144। আবার বলছি -n স্কয়ারকে আনলে হবে +n স্কয়ার, প্লাস 10n কে হবে -10n, আর 144 এর সমান আগে ছিল আগেই রাখছি, তাই চিহ্নে কোনো পরিবর্তন নাই। এবার এটাকে মিডল টার্ম করতে হবে, 44কে মিডল টার্ম করলে হবে, মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে উৎপাদক করলে হবে -10n + 8n -144 0। এখন জোড়া জোড়া আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এখন প্রথম অংশ থেকে n কমন নিলে n - 18, আর দ্বিতীয় অংশ থেকে 8 কমন নিলে হবে n - 18 = 0। এভাবে করে নিলাম। এবার দুটি রাশির গুণফল 0, তাহলে নিঃসন্দেহে তাদের কোনো একটি শূন্য থাকবেই। কোনটি শূন্য আমরা জানি না, এই জন্য লিখব হয় n - 18 = 0 or n + 8 = 0। সেখান থেকে n এর মান হলো 18, n এর মান হলো -8। যেহেতু n পদ সংখ্যা, যদি পদ সংখ্যা ঋণাত্মক মানে কি শূন্যের চেয়ে কম, একটা পদ নাই, তো একটা পদ না থাকলে না, পদ যদি নাই থাকে তার সমস্যা থাকবে কখনোই না। তো n এর মান নেগেটিভ মানে 9 এর চেয়ে কম, তার মানে পদ নাই, তো সমষ্টি আসলো কোত্থেকে? এই জন্য আমরা বলছি যে n এর মান নেগেটিভ, এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং n = 18, n এর মানটা পেয়ে গেলাম। এইভাবে আমাদের 16 নং কিন্তু একই প্রশ্ন করছে, শুধু মানগুলো চেঞ্জ। n সংখ্যক পদের সমষ্টি এত দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে বলছে। আমরা ঠিক একইভাবেই করে ফেলব। প্রথম পদ সাধারণ অন্তর, প্রথম n পদের যোগফল দেওয়া আছে, যোগফলের সূত্র আমরা প্রয়োগ করলাম, যার যার মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে যে গুণটা আছে 2 দিয়ে গুণ করে দিলাম, বাকি সব ঠিক থাকবে। গুণ করার কারণে এই 4 থেকে 2 - হয়ে থাকবে, আর 2 থাকবে, এই 2 থাকলে লিখলাম কি 4 মাইনাস করবে হবে 4 থেকে 2 গিয়ে থাকলো 2 + 2n। এখন আমরা এখান থেকে 2 কমন নেব, কমন থাকে 1 + n, 2 কাটা গিয়ে থাকলো আমার n × 1 + n, n দিয়ে গুণ করলে হবে কত 2550 = n² + n। এবার আমরা মনে করি যে এটা আমরা এই অংশটাকে, এই সংখ্যাটাকে ওই দিকে নিয়ে যাই ম্যানেজ করে, তাহলে লিখতে পারবো n² + n - 2550 = 0। এবার এটা মিডল টার্ম করবো আমরা। মিডল টার্মটা হচ্ছে এরকম যে আমি যদি ভাঙি তাহলে 50 আর 51 মিলে হবে এই অংশটা। মিডল টার্ম করে নিলাম 51 আর 50 দিয়ে, তাহলে n × n + 51, আর 50 কমন নিলে আমরা লিখলাম n + 51 লিখলাম, উৎপাদক করলাম, হয় n - 50 = 0 অথবা n + 51 = 0। সেখান থেকে n এর মান 50, n এর মান 50 - 51 ঋণাত্মক গ্রহণযোগ্য নয় বলে
বার। সুতরাং n হলো আমার 50। একটা কথা বলে রাখি যে এখানে যে অনেকে প্রশ্ন করবে যে স্যার এটা বোঝালো না যে এখানে কীভাবে মিডল টার্মটা হলো। আমার এই চ্যানেলটির মধ্যে মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা ভিডিওটি দেখলেই ওখানে মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদক কীভাবে করা যায়, কতটা পদ্ধতিতে করা যায়, আমি ওখানে ব্যাপক ব্যাখ্যা দিয়েছি। এই জন্য আমরা এখানে আর এত ব্যাখ্যার প্রয়োজন মনে করে নেই। এবার নাম্বার 17, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটি নির্ণয় করো। এটি একটি ব্যতিক্রমী অঙ্ক। এখন এখানে সমষ্টি দেওয়া আছে, ধারাটা নির্ণয় করতে বলছে। প্রথমে আমরা লিখব, প্রথম n পদের সমষ্টি দেওয়া আছে, এখানে Sn = দেওয়া আছে কত, সমষ্টি Sn = দেওয়া আছে n × n + 1। তো ঠিক তেমনি করে প্রথম এক পদের সমষ্টি n এর পরিবর্তে 1 বসাই দিই, বসাই দিয়ে পেলাম 2। দুই পদের সমষ্টি হবে n এর পরিবর্তে 2 বসাই দিয়ে হিসাব করলে কত পেলাম 6 বা 6। তিন পদের সমষ্টি n এর মান 3 বসিয়ে দেখলাম 12 পাইলাম। এইভাবে আমি সারা দিন বসে যেতে পারবো। তো আমরা একদম ডট ডট দিয়ে দুটি লাইন লিখব, যেভাবে আমরা মান বসাতে পারি। সুতরাং ধারাটির প্রথম পদ S1 = 2 বলে কীভাবে? প্রথম পদ এখানে এক পদের সমষ্টি, এক পদের মানে কি, কোনটা এক পদের সমষ্টি মানে কি, প্রথম পদটা সমষ্টি। তা এক পদের সমষ্টি মানে প্রথম পদটা। সুতরাং ধারাটির প্রথম পদ হবে S1 এর সমান, যা হলো 2। এবার ধারাটির দ্বিতীয় পদ S2 - S1 = 6 - 2 = 4। কীভাবে? দুইটি পদের সমষ্টি হচ্ছে এখানে 6। তো দুটি পদ কোন দুটি পদ? প্রথম পদ আর দ্বিতীয় পদ, দুইটা সমষ্টি হচ্ছে 6 6। এর মধ্যে আমি উপরেটা কি পেলাম, S1 কি পেলাম, প্রথম এক পদের সমষ্টি। খেয়াল করি, প্রথম দুইটি পদের সমষ্টি মানে কি, প্রথম পদ এবং দ্বিতীয় পদের সমষ্টি। আর আগেরটা হলো প্রথম পদের সমষ্টি। তো আমি যদি দুইটা মাইনাস করি, তো প্রথম পদ কাটা গিয়ে থাকবে আমার শুধু দ্বিতীয় পদ। আমি আবারও বলছি যে ধারাটির দ্বিতীয় পদ S2 - S1 কেন লিখলাম? S2 হচ্ছে প্রথম দুইটা পদের সমষ্টি, প্রথম দুইটা পদের সমষ্টি। S1 হচ্ছে প্রথম একটা পদের সমষ্টি। তো S2 যদি হয় দুইটা পদের সমষ্টি, S1 যদি হয় একটা পদের সমষ্টি, এই একটা পদ হচ্ছে প্রথম পদটা। তাহলে এইটা বাদ দিয়ে দিলাম আমি প্রথম দুইটা পদের সমষ্টি থেকে, থাকবে আমার আর একটা, এটা থাকবে দ্বিতীয় পদটা। তেমনি করে তৃতীয় পদ হবে তিন পদের সমষ্টি থেকে প্রথম দুই পদের সমষ্টি বাদ দিতে হবে। এই S3 হচ্ছে আমার 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদের সমষ্টি। আর S2 হচ্ছে 1 নম্বর পদ, 2 নম্বর পদের সমষ্টি। তাহলে এই দুটো বিয়োগ করলে 1 নম্বর 1 নম্বর 2 নম্বর 2 নম্বর কাটা গিয়ে থাকবে আমার তৃতীয় পদ। এই জন্য আমরা দেখছি যে তৃতীয় পদটা হবে S3 - S2 = 12 - 6 = 6। এভাবে আমি লিখতে পারবো। আমি দুইটা ডট ব্যবহার করবো এখানে। সুতরাং আমি ধারাটি পেয়ে গেলাম, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ, এভাবে চলমান থাকবে। এটি হলো ধারাটি। সুতরাং উত্তর হবে ধারাটি হলো 2 + 4 + 6 + ডট। 18, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তো প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা একদম সহজ, এটা অবজেক্টিভ। প্রথম n পদের সমষ্টি দেওয়া আছে Sn = n × n + 1। সুতরাং প্রথম 10 পদের সমষ্টি হবে 10 × n + 1 = 10 × 11 = 110। শেষ। এটি একটি উদ্দীপক সহায়ক একটি প্রশ্ন। এটি দিয়েও কয়েকবার প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে। সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে, এর প্রথম 6 পদের সমষ্টি বের করতে বলছে। সমষ্টি বের করতে গেলে আমাদের AND, হ্যাঁ, যে প্রশ্নটা করছে প্রথম 6 পদের সমষ্টি, 6 পদের সমষ্টি এটা n এর মান, কিন্তু সমষ্টি বের করতে লাগবে আমার AND। n এর মান থাকলে আমার বের করতে হবে আবার a এর মান এবং d এর মান। a এর মান এবং d এর মান জানলেই সমষ্টি সূত্র প্রয়োগ করে আমি সমষ্টি বের করতে পারবো, কারণ এখানে n এর মান দেওয়া আছে। তো আমি a এবং d এর মানটা পাবো কোত্থেকে? ওই যে উপরে দুটা কন্ডিশন দেওয়া আছে, শর্ত, এই দুটা শর্তকে ব্যবহার করেই a এবং d এর মানটা বের করতে হবে। অর্থাৎ প্রথম শর্তটা দিয়ে একটি সমীকরণ তৈরি করতে হবে, দ্বিতীয় শর্তটি দিয়ে একটা সমীকরণ তৈরি করে দুটা সমীকরণ থেকে a এবং d এর মানটা বের করে আনতে হবে। তো চলো কীভাবে করা যায় দেখি। ধরি ধারাটির প্রথম পদ = a, সাধারণত = d। সুতরাং প্রথম n পদের সমষ্টি সূত্র হচ্ছে আমাদের এটি n/2 2 a + n - 1 d। তো যেহেতু 12 পদে বলছে, সুতরাং
প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে n এর পরিবর্তে 12 বসিয়ে দিয়ে আমরা এখন হিসাব করি। 2 তে 12 কাটলে হবে 6 টুয়াইস এ প্লাস 12 থেকে 1 গেলে থাকে 11d লিখলাম। প্রশ্ন মতে এটা কি বাই করলাম আমরা? এটা বাই করছি 12 পদের সমষ্টি। তাহলে 6 ইন্টু 2 টুয়াইস এ প্লাস 11d ইকুয়াল টু হবে আমার ওই যে 12 পদের সমষ্টি 144। এটা হলো সমীকরণ নং 1। তবে আমরা 6 দিয়ে ভাগ করে নেই। 6 দিয়ে ভাগ করে এটা হয়ে যাবে 24 টুয়াইস এ প্লাস 11d ইকুয়াল টু 24 সমীকরণ নং 1। এইভাবে আমরা আরেকটা সমীকরণ তৈরি এখান থেকে যে প্রথম 20 পদের সমষ্টি n এর পরিবর্তে 20 বসিয়ে দিলাম। এখন ভাগ করলে হবে 10 টুয়াইস এ আর 19d। প্রশ্ন মতে এটা বাই করছি আমরা 20 মানে 20 পদের সমষ্টি। 20 পদের সমষ্টি হচ্ছে আমার 560। সুতরাং প্রশ্ন মতে এটা হলো 560। 10 দিয়ে ভাগ করলে হবে টুয়াইস এ প্লাস 19d ইকুয়াল টু 56 সমীকরণ নং 2। এবার একটু খেয়াল করে দেখি 2 এর মানটা হচ্ছে 56, একটা হচ্ছে 24। তাহলে আমরা 2 থেকে 1 বিয়োগ করে দিই। 2 থেকে 1 বিয়োগ করলে টুয়াইসে কাটা যাবে। 19d থেকে 11d গেলে থাকবে কত? 8d। মানে 19 থেকে 11 বাদ দিতে হবে। 19 থেকে 11 বাদ দিতে থাকে 8। 8d ইকুয়াল 56 আর 24 বিয়োগ করলে হবে 32। আমরা d পেয়ে গেলাম 4। তারপর বলছিলাম যে a n d এর মান লাগবে। n এর মান এখানে আছে 6 আর d এর মান বের করছি আমরা। এখন লাগবে আমাদের a এর মান। তো d এর মানটা যদি আমরা 1 নং অথবা 2 নং বসাই দেই অনায়াসে আমাদের এর মানটা বের হয়ে আসবে। এই জন্য লিখছি আমরা d এর মান 1 নং-এ বসিয়ে পাই। তো টুয়াইস a প্লাস 11 ইন্টু 4 ওই যে d এর মান পাইছি ইকুয়াল 24। এখন হিসাব করি যে টুয়াইস a প্লাস 11 ইন্টু 4 ইকুয়াল 24। হিসাব করে এর মানটা বের করে নিই আমরা। সুতরাং এই ক্যালটা হলো -10। এর মান পেয়ে গেলাম। এবার সুতরাং ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি n এর পরিবর্তে 6 বসিয়ে দিয়ে আমরা সূত্র বসিয়ে দিলাম। এখন ভাগ করলে হবে 3 টুয়াইস এ আর 5d। আমরা একটু আগে এর মান d এর মান বাই করে নিয়েছি ইকুয়াল 3 ইন্টু 2 ইন্টু এর মান পাইছি -10 প্লাস 5 ইন্টু d এর মান পাইছিলাম আমরা আগেই 4। হিসাব করে পাইলাম 0। অর্থাৎ প্রথম 6 পদের সমষ্টি হবে 0। বেশ, এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন সমান্তর ধারা প্রথম m পদের সমষ্টি n, প্রথম n পদের সমষ্টি m হলে প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। আসলে এটা আগেরটির মতোই, কিন্তু আগেরটার মধ্যে সংখ্যা দেওয়া ছিল, এখানে সংখ্যা নাই, শুধু প্রতীক দেওয়া আছে। ধরি ধারাটি প্রথম পদ a, সাধারণত d। প্রথম m পদের সমষ্টি সূত্র লিখলাম আমরা m/2 টুয়াইস a প্লাস m - 1 d। তো এইটাই তো হচ্ছে আমাদের m পদের সমষ্টি, আর m পদের সমষ্টি দেওয়া আছে n। তাহলে এইটা সমান হবে এখানে কি করছি আমরা m/2 টুয়াইস a আর d দিয়ে গুণ করলে md - d। তো এটা হচ্ছে আমার n এর সমান, কারণ আমি বের করছি m পদের সমষ্টি আর m পদের সমষ্টি বলছে n। তো সুতরাং প্রশ্ন মতে এটা সমান হলো n। হ্যাঁ, m পদের সমষ্টি n বলছে, এখানে লিখলাম। আর গুণন করলে 2 দিয়ে n কে গুণ হবে, থাকবে কি বা m ইন্টু টুয়াইস a প্লাস md - d ইকুয়াল টু টুয়াইস n। এখানে m আছে গুণ আকারে, তো m সরিয়ে দিলে হবে কি টুয়াইস a প্লাস md - d ইকুয়াল টু n বাই টুয়াইস n বাই m। এটা হলো আমার সমীকরণ 1। তাহলে আমি ওই প্রথম হিসাব অনুযায়ী একটা সমীকরণ তৈরি করলাম, দ্বিতীয় হিসাব অনুযায়ী আরেকটা সমীকরণ তৈরি করব। এখানে কি বলছে প্রথম n পদের সমষ্টি। তো প্রথম n পদের সমষ্টি সূত্র আমাদের এইটা, তো d তে গুণ দিলে হবে n/2 টুয়াইস a প্লাস nd - d। এটা হয়ে গেছে আমরা প্রথম n পদের সমষ্টি, এটা সমান হচ্ছে m। সুতরাং বলা যায় এটা সমান হচ্ছে m। আর গুণ করে 2 দিয়ে গুণ করলে হবে n ইন্টু টুয়াইস a প্লাস nd - d ইকুয়াল টু টুয়াইস m। সেখান থেকে n কে সরিয়ে দিলে n গিয়ে ওখানে ভাগ হয়ে গেল। এটা হলো সমীকরণ নং 2। এবার আমরা ওই যে আগের মতোই a n d তো তা আমরা সমষ্টি বের করবো, যেহেতু 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি টুয়াইস এ কাটা যাবে, d এবং d কাটা যাবে, md আর nd থাকবে। সেখান থেকে আমরা অনায়াসে d এর মানটা বের করতে পারবো। তো আমরা এখানে একটা রাফ হিসাব নিয়ে নিলাম, যেটা 1 নং, এটা 2 নং। তো লিখে নিলাম 1 থেকে 2 নং বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি বলছিলাম টুয়াইস এ কাটা, d কাটা, থাকবে md - nd। আর এখানে থাকবে টুয়াইস n বাই m মাইনাস টুয়াইস m বাই n লিখলাম।
এখন স্বাভাবিকভাবে আমরা এই জায়গাটা সরল করি, এখান থেকে ডি কমন নেই, ডি কমন নিলে হবে এম মাইনাস এন, আর এখানে এম এন লসাগু করে হিসাব করলে এম দিয়ে ভাগ করলে হবে এন, এন দিয়ে গুণ করলে হবে টুয়াইস এন স্কোয়ার মাইনাস এভাবে টুয়াইস এম স্কোয়ার। উপরে কী করা যায় এখানে দেখি যে টু কমন নিলে হবে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। কিন্তু খেয়াল করে দেখো এখানে এম মাইনাস এন, এমটা আগে এনটা পরে, আর এখানে এন আগে এম পরে, তাই এর সাথে মিলিয়ে যদি দিতে পারি তাহলে এই অংশটা বাদ দিয়ে দিলে আমার ডি এর মানটা সহজে বের হয়ে আসবে। এই কারণে আমরা ডি ইকুয়ালটা আমরা মাইনাস কমন নিচ্ছি, আমরা বলছি যে মাইনাস যদি কমন নেই তাহলে এটা ঘুরে যাবে, তো টু মাইনাস টু নিলাম, এটা ঘুরে গেলে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এম এন। এইবার আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু ডি ইন্টু এম মাইনাস এন ইকুয়াল মাইনাস টু, সূত্র বসালাম এম প্লাস এন এম মাইনাস এন। এখন উভয় পক্ষ থেকে এম মাইনাস এন পরিহার করি, কাটাকাটি চলবে না, এম মাইনাস এন পরিহার করি, পরিহার করে থাকবে আমার কি ডি ইকুয়াল হবে এম মাইনাস এন পরিহার করে থাকলো মাইনাস টু ইন্টু এম প্লাস এন বাই এম এন, এটা ডি এর মান পাইলাম। এবার ধারাটির প্রথম এম প্লাস এন পদের সমষ্টি, তো সমষ্টি বাই করার সময় এন পদের সমষ্টি বলছিলাম, সেখানে এন দিছি। যদি এম প্লাস এন পদের সমষ্টি বলে সেখানে এন এর পরিবর্তে হবে এম প্লাস এন, তাহলে এম প্লাস এন পদের সমষ্টি হচ্ছে এম প্লাস এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সেখান থেকে আমরা এম প্লাস এন বাই টু রাখলাম, আর এখানে এই অংশটা গুণ করে দিলাম ডি দিয়ে, আর ডি দিয়ে গুণ করলাম এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। এখন কি করব, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি। এখন বলা হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এখানে লিখছি যে টুয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি, আর এন ডিকে সরিয়ে আনছে এখানে, কারণ আমাদের এই টুয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি যে লিখলাম, এই লেখার ফলে আমরা আমাদের পৃষ্ঠাটা যেটা এখানে নাই, আমরা কিন্তু উপরে 1 নং পাইছিলাম এটা, 2 নং এটা, ডি এর মানে এটা, তো আমরা চেষ্টা করছি যেটাকে 1 নংয়ের সাথে মিলিয়ে দেওয়া যায়। আমরা এরকম একটা অঙ্ক আগেও করে ফেলছি যে হয় আমি 1 নং অথবা 2 নং মিলিয়ে দেবো। আমরা ইচ্ছা করলে টুয়াইস এ প্লাস এন ডিও লিখতে পারি, এম ডিটা বাইরে নিয়ে। হ্যাঁ, তো আমি প্রথম 1 নং সমীকরণটা মিলানোর জন্যই টুয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি এর সাথে মিল রেখে এখান থেকে এটাকে একসাথে নিয়ে আসছি, আর এন ডিকে পেছনে নিয়ে রাখছি। তোমরা ইচ্ছা করলে টুয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি এম ডিটাকে সরাই রাখতে পারো, তো সেক্ষেত্রে 2 নং মিলা যাবে, তখন 2 নং এর মান বসাতে হবে। আমি 1 নং মিলিয়ে দিয়েছি, 1 নং এর মান বসাবে এখন। তো এখন এম প্লাস এন বাই টু থাকবে, টুয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি এর পরিবর্তে লাগবে টুয়াইস এন বাই এম। এই যে এম প্লাস এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি এর পরিবর্তে লিখছি টুয়াইস এন বাই এম, এই যে এখান থেকে টুয়াইস এন বাই এম, এরপরে প্লাস প্লাস এন এর এন, ডি এর মান পাইছিলাম আমরা ওই যে বিয়োগ করে মাইনাস টু ইন্টু এম প্লাস এন বাই এম এন, এটা বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পরে আমার কাজ হলো এটা হিসাব করে নেওয়া, মান তো বসাইলাম। এবার এই এন আর এই এন কাটা যাবে, কাটা গিয়ে যেহেতু ভাগ কাটা গেল, থাকলো এম প্লাস এন বাই টু ইন্টু টুয়াইস এন বাই এম প্লাস মাইনাস টু ইন্টু এম প্লাস এন বাই এম। এবার আমরা একটা কাজ করি, সেখান থেকে এই সরল করলাম, এম লসাগু হলো থাকলো টুয়াইস এন মাইনাস টুয়াইস এম মাইনাস টুয়াইস এন, মাইনাস টুতে গুণ করে ফেলাম আমরা। তো এখন এই টুয়াইস এন আর টুয়াইস এন কাটা গেল গা, টুয়াইস এন প্লাস টুয়াইস এন মাইনাস কাটা গিয়ে থাকলো মাইনাস টুয়াইস এম বাই এম ইকুয়াল, এখানে এম এবং এম কাটা থাকলো মাইনাস টু, আবার এই মাইনাস টু মাইনাস এখন এই টু আর এই টু কাটা থাকলো শুধু মাইনাস ইন্টু এম প্লাস এম। আবার বলছি এম এম কাটা গিয়ে থাকলো মাইনাস টু, আবার টু টু কাটা গিয়ে থাকলো এখানে থাকলো শুধু মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এম বা মাইনাস এম প্লাস এম। এটি হলো এম প্লাস এম পদের সমষ্টি। 21 কোনো সমান্তর ধারা পি তম পদ, কিউ তম পদ, আর তম পদ যথাক্রমে এ বি সি হলে দেখা যায় এত সমান 0। আমরা ধরে নেই ধারাটির প্রথম পদ ইকুয়াল এক্স, বলে এক্স কেন, সারাক্ষণ দিয়ে করলাম এ দিয়ে করছি, ঠিক আছে, কিন্তু এখানে যে তারা আবার এই প্রতীক ব্যবহার করছে যে কোনো সমান্তর ধারা পি তম পদ, কিউ তম পদ, আর তম পদ যথাক্রমে এ বি সি, এই কারণে আমরা এ আর ধরতে পারলাম না, কারণ এ ধরলে আমাদের সমস্যা সৃষ্টি হতে পারে। ধরলাম ধারাটির প্রথম পদ এক্স, আর সাধারণত ডি ঠিক রাখলাম কারণ ডি এখানে উল্লেখ নাই। এবার প্রথম পদ পি তম পদ, সুতরাং ধারাটির পি তম পদ হবে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা গুণ করলে হবে
গুণ না করলাম, কিউতম পদ হবে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আরতম পদ হবে এই অংশটা। তাহলে এটা কী বের করলাম, এটা হলো পিতম পদ। আর পিতম পদ কত বলছে, পিতম পদ হচ্ছে এ, কিউতম পদ বি, আরতম পদ সি। তার মানে পিতম পদ এ হয়, তাহলে এ হচ্ছে এইটার সমান। সুতরাং প্রশ্ন মতো লিখতে পারি এ হচ্ছে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, বি হচ্ছে এটা, সি হচ্ছে এখন আমরা লেফট হ্যান্ড সাইড যা প্রমাণ করতে বলছে এটা লিখলাম, লিখে এখন মান বসাবো। এ এর মান কোনটা, এটা না, এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, লেফট সাইড ছিল। আমরা মান বসাই, এ এর মানটা বসালাম, এর মান যে অংশটা ছিল সেটা লিখলাম সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত, সাথে কিউ মাইনাস আর লিখলাম। এভাবে বি এর মান লিখে সাথে আর মাইনাস পি লিখলাম, এভাবে সি এর মান লিখে সাথে পি মাইনাস কিউ লিখলাম। এখন গুণ করার পালা, একটু ভালো করে খেয়াল করি, এখান থেকে এখানে গুণ। তাহলে প্রথমে এক্স দেওয়া কিউ মাইনাস আরকে গুণ করতে হবে, প্রথমে এক্স দিয়ে কিউ মাইনাস আর, তো কী হবে ইকুয়াল এক্স ইন্টু কিউ মাইনাস আর। আবার পি মাইনাস ওয়ান ইন্টু ডি দিয়া কিউ মাইনাস আরকে গুণ করতে হবে, মানে কিউ মাইনাস আর দেওয়া এক্সের একবার, কিউ মাইনাস আর দেওয়া এই অংশটাকে একবার, তাই কিউ মাইনাস আর দেওয়া এক্সের গুণ করে ফেলছি। এবার কিউ মাইনাস আর দিয়ে এটা গুণ করলে হবে এই অংশটা। এইভাবে আমরা প্রত্যেকটি গুণ করে নেব, করে নিলাম। এইবার কাজটা কি হবে, এইবার কাজটা হচ্ছে যে এটা হচ্ছে আমার এক্সের অংশ, এই যে অংশটা এক্সের অংশ, এটা আবার এক্সের অংশ, এটা হলো এক্সের অংশ। তাহলে এখানে একটা কাজ করতে পারি, এখানে এটা এক্সের অংশ, এটা এক্সের অংশ, এটা এক্সের অংশ, তো এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নেই। এক্স কমন নিলে হবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। আর বাকিটা ডি এর অংশ, ডি প্রত্যেকটির সাথে ডি আছে, ডি কমন নিয়ে নেই। তো ডি কমন নিয়ে আমরা লিখলাম, ডি কমন নেই পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর। এভাবে এটা থাকবে কত কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, আর এটি থাকবে কত আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। লিখে দিলাম ইকুয়াল এই কিউ 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 এবং এই কিউ কাটা, পি পি কাটা, আর আর কাটা, কিউ এক্স ইন্টু জিরো হলো। আর এখানে ডি, ডি এর পরে যে ডি যে রাখলাম আমরা, এখানে পি মাইনাস ওয়ান দিয়ে কিউ মাইনাস আরকে গুণ করতে হবে। তো পিতে গুণগুলো হবে পি কিউ মাইনাস পি আর, মাইনাস ওয়ান গুণগুলো হবে মাইনাস কিউ প্লাস আর। এভাবে প্রত্যেকটি গুণ করে নেব আমরা। গুণ করে পি কিউ কাটা, পি আর কাটা, কিউ কিউ কাটা, আর এবং আর কাটা, কিউ আর কাটা, তো থাকলো ফল জিরো। আরটা আছে পি পি কাটা, ফল হয়ে গেল জিরো। তাহলে মানে কি জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো। সুতরাং এটা প্রমাণ হয়ে গেল যে ফল জিরো। তো বলছে দেখাও যে এত সমান এত, তার মানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস প্লাস 125, মানে এটা একটা সমষ্টি, এইটাও একটা কিন্তু সমষ্টি। হ্যাঁ, এটা একটা সমষ্টি, তার মানে হ্যাঁ দুইটা অংশ যুক্ত করছে। এই পর্যন্ত একটা অঙ্ক এর সমষ্টি বাই করতে হবে, এখান থেকে এখান পর্যন্ত এটা একটা সমষ্টি বাই করতে হবে। দুইটা সমষ্টি যদি সমান হয় তাইলেই প্রমাণ হয়ে গেল। তো আমরা লিখবো এখানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের এই অংশটা, এই পর্যন্তটা। তো এইটা একটি সমান্তর ধারা, ওই যে আমরা আগে করছি ওই সমষ্টির মতো এটা করে নেব। প্রথম পদ এ সাধারণত ডি টু ধরি 125টা হচ্ছে আমার, যেহেতু এন মান লাগবে, আমি এর মান ডির মান পাইছি, এন মান লাগবে, এনতম পদ হচ্ছে 125। সূত্র বসাইলাম 125। এভাবে হিসাব করতে করতে আমরা এন মান পেয়ে গেলাম। এন মান পেলাম 63। তাহলে আমরা পাইলাম এর মান 1, ডি এর মান 2, এন মান 63। তাহলে সমষ্টি কী হবে আমাদের, সমষ্টি সূত্র আছে আমাদের n/2 2 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সেখান থেকে মানগুলো বসিয়ে দেবো আমরা, সব প্রত্যেকটি মান আছে a1 d2 n 63 বসিয়ে দিয়ে আমরা জাস্ট শুধু হিসাব করে নেব। হিসাব করে পাইলাম 3969, 3969। খেয়াল রাখবো কারণ আমি পৃষ্ঠা উল্টিয়ে ফেলবো। 3969। এবার আমাদের দ্বিতীয় অংশ রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটা। তো এটাই দেখলাম যে দুই ব্যবধান, তাহলে এটি সমান্তর ধারা, ওই আগের মতো আমরা করে ফেলবো। প্রথম পদ এ এত, সাধারণত ডি এত, তাহলে আমার এই 209টা হচ্ছে এনতম পদ, ধরি এনতম পদ 209,
সেখানে nতম পদের সূত্র বসিয়ে ইকুয়াল 209, এখানে স্বাভাবিকভাবে হিসাব করবো মানগুলো বসিয়ে। টুয়াইস n ইকুয়াল 42, সুতরাং n ইকুয়াল টু 21, n এর মান পেয়ে গেলাম। এবার সমষ্টি বের করে নেই। সমষ্টি সূত্র বসিয়ে দিলাম, সেখানে a এর মান আছে 169, d এর 2 আর n এর মান 21, মানগুলো বসিয়ে দিই। বসিয়ে দিয়ে ধারাবাহিকভাবে আমরা হিসাব করে নেই। হিসাব করলে হবে 21 ইন্টু 189 ইকুয়াল 3969। সুতরাং আগে আমরা বের করছিলাম আগের অংশটা ফলাফল 3969, এটি হলো 3969। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অথবা এত ইকুয়াল টু এত প্রমাণিত। এক ব্যক্তি 2500 টাকা একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তির পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করবে? অর্থাৎ এখানে 2500 টাকা তার ঋণ আছে, সেই ঋণগুলা কিস্তিতে পরিশোধ করবে। আবার এমনকি যে প্রথম কিস্তিতে যা দিবে, পরের কিস্তি তার থেকে 2 টাকা বেশি দিতে হবে। তো এইভাবে 2 টাকা বেশি দিতে হবে, তাহলে এটা হয়ে গেল সমান্তর ধারা। আর প্রথম কিস্তি বলা আছে এখানে 1। তো আমরা লিখব যে ব্যক্তিটির কিস্তি পরিশোধের ঘটনাটি একটি সমান্তর ধারা সৃষ্টি করে, যার প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 1, কারণ এখানে বলছে যে প্রথম কিস্তি হচ্ছে 1, এবং সাধারণ অন্তর হচ্ছে d, কারণ বলা হচ্ছে যে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, মানে অন্তর 2। আর এখানে সমষ্টি s এগুলো, অর্থাৎ যতগুলো কিস্তি দিবে সমস্ত কিস্তিগুলো সমষ্টি হচ্ছে 2500 টাকা। ধরি n সংখ্যক কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করবে। n সংখ্যক কিস্তি থেকে এখন আমার n এর মান বের করতে হবে। তো এখানে যে সমষ্টি s দেওয়া আছে, এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে কাজ। আমরা জানি s ইকুয়াল টু হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মান হল d। এর মধ্যে a এর মান আছে, d এর মান আছে। তো a এর মান, d এর মান এবং s এর মানও আছে। তো a d s এর মান বসালে s n a আর d এর মান বসালে অটোমেটিক্যালি n এর মানটা বের হয়ে আসবে। আমরা বসাই বা s এর মান হচ্ছে 2500 ইকুয়াল টু n/2, 2 ইন্টু এর মান হচ্ছে 1 প্লাস n - 1 ইন্টু d এর মান হচ্ছে 2। এখন হিসাব করি 2500 n/2, 2 কে 2 দিয়ে গুণ করলে টুয়াইস n মাইনাস 2, 2 কাটা গেল, থাকলো আমার এখানে টুয়াইস n, 2 কাটা গিয়ে থাকলো আমার টুয়াইস n। তাহলে বা 2500 n/2 ইন্টু টুয়াইস n। এইবার আবার এই 2 কাটা থাকলো কত, n ইন্টু n মানে n স্কোয়ার। হ্যাঁ, তাহলে বা 2500 ইকুয়াল টু n স্কোয়ার বা n ইকুয়াল টু রুট 2500, সুতরাং n ইকুয়াল টু হচ্ছে 50। অর্থাৎ ব্যক্তিটি 50টি কিস্তিতে তার ঋণ পরিশোধ করতে পারবে। আনসার 50টি কিস্তি। বন্ধুরা, আমাদের এই অঙ্কটি আমাদের শেষ অঙ্ক। এটি একটি সৃজনশীল। বলা হচ্ছে কোনো সমান্তর ধারা দুটি পদ, নির্দিষ্ট পদ l তম পদ l স্কোয়ার, k তম পদ k স্কোয়ার। বলছে ধারাটির প্রথম পদ a সাধারণত d ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। আমরা প্রথম ক এর প্রশ্ন আনসার করি। ক কি ধারাটির প্রথম পদ a সাধারণত দেওয়া আছে d, এবং বলা আছে যে l তম পদ, সুতরাং ধারাটির l তম পদ হচ্ছে a প্লাস l মাইনাস 1 ইন্টু d। এটা গুণ করে পাওয়া যাবে a প্লাস ld মাইনাস d। ধারাটির k তম পদ এভাবে বাই করে নিলাম, আমরা গুণ করে পেলাম a প্লাস kd মাইনাস d। এটা বাই করছি আমরা l তম পদ, এটা পাচ্ছি k তম পদ, আর l তম পদে মান দেওয়া আছে আমার l স্কয়ার। সুতরাং বলতে পারি a প্লাস ld মাইনাস d, এটা হচ্ছে l স্কয়ার সমান সমীকরণ নং 1, আর এটা হচ্ছে আমার সমীকরণ নং 2। সুতরাং ক এর উত্তর শেষ হয়ে গেল, দুটি সমীকরণ তৈরি হয়ে গেল। এবার খ কি বলছে? আচ্ছা, খ এর প্রশ্নটা এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। খ এর প্রশ্ন হলো আমাদের l প্লাস k তম পদ নির্ণয় করো। আমরা ক হতে সমীকরণ দুটা পাইছিলাম, এটা সমীকরণ 1, আর এটা পাইছিলাম 2। আমাদেরকে প্রশ্ন করছে এখানে যে l প্লাস k তম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে 1 এবং 2 থেকে বিয়োগ করে d এর মানটা বের করে নিই। যেটা বিয়োগ করলে a কাটা যাবে, d কাটা যাবে, ld মাইনাস kd ইকুয়াল টু l স্কয়ার মাইনাস k স্কয়ার। এখান থেকে যদি আমি d কমন নেই, l মাইনাস k, আর এটা সূত্রগুলো হবে l প্লাস k, l মাইনাস k। ওই পক্ষ থেকে l মাইনাস k পরিহার করলে পাবো d ইকুয়াল টু l প্লাস k। এখন প্রশ্ন করছে কি ধারাটির
এল প্লাস কে তম পদ, এল প্লাস কে তম পদ মানে এন এর পরিবর্তে এল প্লাস কে বসিয়ে দেবো, এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, গুণ করে দেই এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি, ওই 1 নং অথবা 2 নং মিলিয়ে দিই আবার, এ প্লাস এল ডি মাইনাস ডি রাখলাম, কে ডিটা পেছনে নিয়ে গেলাম। তো এখানে 1 নংয়ে এই এ প্লাস এল ডি মাইনাস ডি, এ প্লাস এল ডি মাইনাস ডি এর মান দেওয়া আছে এল স্কোয়ার, তো লিখতে পারি এটাকে এল স্কোয়ার প্লাস কে আছে এখানে, কে লিখে ডি এর মান পাচ্ছিলাম এল প্লাস কে, কে ইন্টু এল প্লাস কে, কে রইল আর ডি এর মান বসিয়ে দিলাম এখানে। এখন কে দিয়ে গুণ করলে যা হয় আর কি, এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে স্কোয়ার, বাস হয়ে গেল ক্ষয়ের প্রশ্ন উত্তর, এল প্লাস কে তম পদ নির্ণয় করো। গ, প্রমাণ করা ধারাটি প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত। আমরা প্রথমেই উৎসটা নিই, ক হতে সমীকরণ দুটি পাইছি আমরা, এই দুটি, এবং খ হতে ডি এর মান পাইছি ডি ইকুয়াল টু এল প্লাস কে। এখন আমরা সমান্তর ধারা প্রথম পদ এ ইকুয়াল এ, সাধারণত ডি পদ সংখ্যা এন হলে আমরা লিখি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 2 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তারা বলছে যে এখানে প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, তা আমরা লিখলাম, সুতরাং প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, সেখানে এন এর পরিবর্তে এল প্লাস কে বসিয়ে দিলাম, এন এর পরিবর্তে এল প্লাস কে বসিয়ে দিলাম। এরপরে এল প্লাস কে রয়ে গেল এল প্লাস কে বাই 2 টুয়াইস এ প্লাস এই ডিতে গুণ করা হবে এল কে প্লাস কে ডি মাইনাস ডি, হ্যাঁ গুণ করে নিলাম। এরপরে আমরা বলছি যে গুণ করে আমরা 1 নং অথবা 2 নং এর মান বসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন যেটা কাজ করতেছি আমরা আমাদের তথ্যগুলো অফিস থেকে নিয়ে আসলাম এখানে, যে প্রথম সমীকরণটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা, আর ডি এর মান হচ্ছে এটা। এখন ইকুয়াল এল প্লাস কে বাই 2, এখানে আমি 1 নং মিলে থেকে দেখলাম এ প্লাস এল ডি মাইনাস ডি, এ প্লাস এল ডি মাইনাস ডি লিখলাম। হিসাব করলে এখানে আমার টুয়াইস এ ছিল, টুয়াইস এ থেকে আমি শুধু এ ব্যবহার করছি, তো আমার আরেকটা এ রয়ে গেছে, আর ওটা লিখলাম এ প্লাস কে ডি মাইনাস ডি। খেয়াল করে দেখি, এই এ আর এ টুয়াইস এ মিলে গেল এল ডি, এরপরে এটা হবে, সরি এটা হবে কে ডি, একটু ভুল হয়ে গেছে এখানে, এটা হবে কে ডি। তো ধরেন এখানে কে ডি আছে, তো ডি মাইনাস ডি এখানে একটা, মাইনাস ডি আর এখানে একটা, তাহলে একটা মাইনাস ডি বেশি হয়ে গেল, এটা হবে প্লাস ডি। আবার বলছি এটা হবে কে ডি, হ্যাঁ। তাহলে আবার দেখাচ্ছে এখানে যে এ এবং এ মিলে হচ্ছে টুয়াইস এ, এল ডি আর এটা হলো কে ডি, আর মাইনাস ডি, এই ডিটা বেশি হয়ে গেছে, তাই বাদ দেওয়ার জন্য প্লাস ডি দিয়ে দিলাম। তো সুবিধা কি হলো, ইকুয়াল এল প্লাস কে বাই 2, 1 নং থেকে এটাকে নিয়ে আসছে আমার মান পাইছি কত, এই যে এল স্কোয়ার, বসিয়ে দিলাম এল স্কোয়ার, আর 2 নং থেকে এটা মান দেওয়া আছে আমার কে স্কোয়ার, বসিয়ে দিলাম কে স্কোয়ার, আর বাকি হলো আমাদের প্লাস ডি মানে হচ্ছে এল প্লাস কে, তাহলে আমাদের প্রমাণটা মিলে গেল, এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তো হয়ে গেল আমাদের প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। তো এর মধ্যে দিয়ে আমাদের এই অনুশীলনটি শেষ হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা 13-2 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।